কোচের কোনো স্ট্র্যাটেজি ছাড়া কিভাবে একটা টিম 3-1 গোলে জিততে পারে, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় শকিং পয়েন্ট। চেন্নাই বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ যারা যারা দেখোনি তারা ভাববে ভাই 3-1 দ্যাট ইজ এ ভাই গ্রেট পারফরমেন্স, গ্রেট রেজাল্ট, মানে ইস্ট বেঙ্গল ফাটিয়ে খেলেছে। কিন্তু যারা যারা এই ম্যাচটা দেখেছো, যারা যারা আমার সাথে ওয়াচ অলংয়ে ছিলে, তারা তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গল বিলো অ্যাভারেজ ফুটবল খেলে এই ম্যাচটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির উপরে জিতে বেরিয়ে গেল। সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা যারা নতুন চ্যানেলে আসছো অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। ম্যাচের শুরুতেই যে টিমটা অস্কার ব্রুজন নামিয়েছিলেন সেখানে প্রচুর রকমের সারপ্রাইজ ছিল। যদি প্রথম কথা বলি, কেভিন সিবিলে আমাদের মানে ইস্ট বেঙ্গলের সব থেকে ডিপেন্ডেবল ডিফেন্ডার, মানে আগের বছরে দুর্দর্শ পারফর্ম করেছিলেন, মানে যার উপর ভরসা ছিল ইস্ট বেঙ্গলে, তিনি কিন্তু চোট সারিয়ে এই ম্যাচে ফেরত এসেছিলেন। তিনি তার সাথে শুরু করেছিলেন আনোয়ার এবং জিকসন, এবং আফ্রন্টে ভাই সব থেকে শকিং যেটা ছিল সেটা হচ্ছে ইউসুফ এজেজারি, ইস্ট বেঙ্গলের টপ গোল স্কোরার। তিনি এই ম্যাচে শুরু থেকেই মানে স্টার্টই করেননি, তিনি প্রথম 11-এ ছিলেন না, তিনি সাবস্টিটিউশন বেঞ্চে ছিলেন। এবং অস্কার ব্রুজনের এই যে মানে ইনক্লুশনটা, এই যে ইনপুটটা, সেটা কিন্তু আমরা প্রতি ম্যাচেই দেখতে পারি। মানে প্রতিবার অস্কার ব্রুজন নতুন নতুন টিম ফরমেশন, নতুন নতুন প্লেয়ার সিলেকশন দিয়ে তিনি মানে প্রতিটা ম্যাচই শুরু করেন। এইটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং যেখানে চেন্নাইয়ের সাথে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই গোলের প্রয়োজন তো রয়েছে, সেখানে ইউসুফকে ছাড়া ম্যাচ স্টার্ট করা, এটা আমি কিন্তু বারবার বলছিলাম যে বুমেরাং হতে পারে অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য। এবং যে ফরমেশনটা তিনি নামিয়েছিলেন সেটা তো মোটামুটি আধা ঘন্টা ধরে আলোচনা করেও ইভেন ওয়াচলঙ্গে যখন আমি ছিলাম সবাই মিলে বলা বলিতে আমরা বুঝতে পারছিলাম না যে অস্কার ব্রুজন এই ম্যাচে তিনি আদৌ মানে কোন ফরমেশনের টিম নামিয়েছেন। কিন্তু যখন ম্যাচ স্টার্ট হলো তখন ফাইনালি আমরা বুঝতে পারলাম অস্কার ব্রুজন 3জন ডিফেন্ডারের উপরে কিন্তু এই ফরমেশন তৈরি করেছেন, মানে 3-5-2, রাকিব এবং পিভি বিষ্ণু যথাক্রমে উইং ব্যাক পজিশনে খেলবেন, এবং আফ্রন্টে বসিম রশিদ, মিকুয়েল এবং সল ক্রেসপো। আর স্ট্রাইকার পজিশনে মানে ফরওয়ার্ডে যারা ছিলেন সেটা হচ্ছে এডমন্ড এবং বিপিন সিং। ম্যাচ শুরুর 10 মিনিটে ইস্ট বেঙ্গল কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে এই ম্যাচে মানে আগের বার তারা মোহামেডান স্পোর্টিংকে 7 গোলে ওড়ানোর পর এই ম্যাচেও তারা কিন্তু জিততে এসেছে, এবং তাদের গোল সংখ্যা, তাদের জিডি সেটা তো বাড়াতেই এসেছে। নিজেদের মধ্যে বল পজিশন রাখা, ফ্রি ফ্লোয়িং ফুটবল, মিগুয়েল, বসিম রশিদ, সাউল ক্রেসপো, এডমন্ড, বিপিন সিং সবার ডেঞ্জারাস কম্বিনেশন প্লে, সব কিছু দেখে মনে হচ্ছিল যে এই ইস্ট বেঙ্গলের গোল পাওয়া সেটা কিন্তু সময়ের অপেক্ষা। ম্যাচের 7 মিনিটের মাথায় এলসিনো কিন্তু মাঠের মধ্যে একটা ক্ল্যাশে পড়ে যান, আর চেন্নাইয়ের প্লেয়াররা সবাই হাত তুলে মানে বলার চেষ্টা করেন রেফারিকে যে দেখো মানে খেলাটা পজ করতে, কিন্তু তারা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস ফুটবলে ভুলে গেছিলেন, সেটা হচ্ছে প্লে দ্য হুইসেল। যতক্ষণ না রেফারি হুইসেল বাজাচ্ছে খেলা কিন্তু রেডি আছে। তুমি কিন্তু কোনো রকমের হাত তুলে স্ট্যাচু হয়ে যেতে পারো না যে তুমি আশা করবে রেফারি তোমার কথা মানে শুনে খেলাটাকে ওখানে থামাবে, এবং যার ফলস্বরূপ সেই খেসারতটা কিন্তু চেন্নাই এফসি প্লেয়ারদেরকে দিতে হলো। এডমন্ডের পায়ে বলটা এসে পড়লো এবং তিনি খুব সুন্দরভাবে একদম ফাঁকা, কারণ ডিফেন্ডাররা অলরেডি দাঁড়িয়ে পড়েছিলেন, তিনি জোরালো শটে কিন্তু জালে বলটা জড়িয়ে দিলেন এবং ইস্ট বেঙ্গলকে উইদিন 10 মিনিটস 1-0 গোলে কিন্তু এগিয়ে দিলেন। এবং তারপরে মনে হয়েছিল যে ইস্ট বেঙ্গলের সেকেন্ড গোলটা তুলে নিলেই ভাই আজকের ম্যাচের জন্য একদম সর্টেড ইস্ট বেঙ্গল, কোনো রকম কোনো প্রেশারই হবে না। কিন্তু আমরা কোথাও না কোথাও ভুলছিলাম, কারণ এলসিনো চলে যাবার পর বেমামার মাঠে নামলেন, এবং তার ইনক্লুশন হওয়ার পর থেকেই এই চেন্নাই এফসি যারা একদম থরহরি কম্প হচ্ছিল তারা কিন্তু একদম পাল্টে গেল, তাদের ফুটবলিং স্টাইলটা একদম মানে ডিফারেন্ট হয়ে গেল। আর তার কিছু ক্রেডিট আমি অবশ্যই দেবো ইস্ট বেঙ্গলকে, মানে 1 গোল করার পর তারা হঠাৎ করেই পুরো সেটব্যাক করে গেল। মানে দেখে মনে হচ্ছিল যেন মানে অস্কার তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ভাই এবার পার্ক দ্য বাস করে দাও, 1 গোল হয়ে গেছে, ম্যাচের বয়স যতই হোক মানে সবে 10 মিনিট, তোমরা কিন্তু আর অ্যাটাকে যেও না। এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে বেমামার পুরো চেন্নাই এফসিকে একদম কিন্তু অর্গানাইজ করে ফেললেন। তার সাথে অবশ্যই যোগ্য সংকেত দিয়েছে আলবার্তো নগেরা। বেমামার একদম ছোট ছোট পাস, সুন্দর 1-2 প্লে, কম্বিনেশন প্লে, ফরওয়ার্ড রান সব কিছু নিয়ে কিন্তু বারবার ব্যতিব্যস্ত করে ফেলছিল ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে। তার সাথে অবশ্যই প্রশংসা করতে হবে চেন্নাইয়ের আফ্রন্টে 3জনকে, বিবেক, ফারুক চৌধুরী এবং ইরফান আদওয়াতকে। এই ত্রিফলা আক্রমণে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা কিন্তু বারবার কিন্তু পেনিট্রেট হচ্ছিলেন। এবং আমি যেটা বলেছিলাম সেটাই হলো, 28 মিনিটের মাথায় ভাই একটা বল এসে পড়লো ডিনলিয়ানের থেকে ইরফান আদওয়াদের পায়ে, এবং সেখান থেকে তিনি রান করলেন এবং বলটাকে ডিং করে প্রভসুগান গিলের মাথার ওপর থেকে কিন্তু জালে জড়িয়ে দিলেন। আর এই গোলের জন্য আমি অবশ্যই যেরকম ডিফেন্ডাররা মানে দায়ী ছিল ইস্ট বেঙ্গলে, তার 50% 40-50% আমি দোষ কিন্তু অবশ্যই দেবো প্রভসুগান গিলকে, কারণ তিনি ফুল কমিট করেননি বলটাকে, তিনি বুঝতেও পারেননি বলের যে
পেসিংটা ছিল যে ইরফান আদৌ কোন স্পিডে আসছেন, তিনি ফুল কমিট করেননি, তিনি পুরো পিছনেও আসেননি, তিনি মাঝখানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন যেখান থেকে তার মাথার উপর দিয়ে খুব সহজে দারুণ ফিনিশ করেছিলেন কিন্তু ইরফান আদওয়াত। আর আমি এটাই বলবো যে প্রফসুগান গিল যদি তিনি মানে গোলের সামনে দাঁড়িয়েও থাকতেন, অলরেডি কিন্তু কেভিন সিবি এবং আনোয়ার আলী ক্যাচ আপ করে নিয়েছিল ইরফানের সাথে, হয়তো ওখান থেকে গোল না হলেও কিন্তু হতে পারতো। গোল সমতা ফেরানোর পর কিন্তু চেন্নাইন এফসি আস্তে আস্তে ইস্ট বেঙ্গলের ওপর আধিপত্য বিস্তার করছিল এবং পুরো গ্রাউন্ড জুড়ে তারা মানে দুটো প্রান্তকেই কিন্তু ইউজ করে ফুটবল খেলার চেষ্টা করছিল। আর কোথাও দেখে মনে হচ্ছিল ইস্ট বেঙ্গলের টিম যেন একদম রিল্যাক্স কমফোর্টেবল। মিগুয়েল ফিগারা যখন বল পাচ্ছে, তিনি একদম বল ধরে একদম মানে সুন্দর করে খেলার চেষ্টা করছেন, বল লুজ করছেন। তারপর পুরো টিমকে দেখে মনে হচ্ছিল ঠিক আছে, এক গোল হয়েছে, ড্র হয়েছে, কোনো ব্যাপার না, যে কোনো সময় আমরা গোল করতে পারি। আর সেটারই কিন্তু সুযোগ নিচ্ছিল চেন্নাইন এফসি। সেকেন্ড হাফ শুরু হওয়ার পর কিন্তু এই ইস্ট বেঙ্গলকে বেশ অন্যরকম লাগছিল, মানে প্রথম অর্ধে যেরকম তারা ফুটবল খেলছিল সেখান থেকে একটু বেটার করার চেষ্টা করছিল। এবং এর কিছুক্ষণ পরেই ভাই সব থেকে শকিং একটা চেঞ্জেস, মানে এই ম্যাচের যত না মানে গোল দেখে আমি অবাক হয়েছি, তার থেকে বড় অবাক হয়েছে এই চেঞ্জেসটা দেখে। আনোয়ার আলীকে পাল্টে মানে আনোয়ার আলীর পরিবর্তে অস্কার ব্রুজন, মানে আনোয়ার আলীকে তিনি মাঠের বাইরে তুলে নিলেন, তার পরিবর্তে তিনি নামালেন নন্দা কুমার শেখারকে। মানে আমি জাস্ট কিছুক্ষণের জন্য অস্ট্রাক হয়ে গেছিলাম যে এইটা কি ধরনের চেঞ্জেস। হয়তো আমি ভাবছিলাম যে হয়তো আনোয়ার আলীর চোট লেগেছে, সেটা আমি পরে গিয়ে কনফার্ম হলাম যে আনোয়ার আলীর সম্ভবত কিছু একটা চোট লেগেছে বা কিছু একটা প্রবলেম হয়েছে। না হলে এই চেঞ্জেসটা ভাই, এটা অস্কার ব্রুজন ছাড়া আমি কেন বলেছিলাম স্টার্টিংয়ে যে কোনো রকম পরিকল্পনা, ভাই তার চেঞ্জেস, তার প্লেয়ার মানে কোন সময় কোন কাকে আনতে হবে, এটা আলাদা রকম আলাদা লেভেলে কাজ করে, যেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না ভাই। আমি তোমাদেরকে অনেস্টলি বলছি, ইস্ট বেঙ্গল যেইভাবে আজকের ম্যাচটা খেলেছে তাদেরকে কিন্তু অবশ্যই মানে কোনো একটা ভালো টিম যদি অপোনেন্টে থাকতো এবং চেন্নাইন এফসি যদি তাদের সুযোগগুলো মানে মিস না করতো বা গোলে রাখতে পারতো, তাহলে কিন্তু আজকে তাদেরকে খালি হাতে ইস্ট বেঙ্গলকে ফেরত আসতে হতো এই অ্যাওয়ে ম্যাচ থেকে। এবং অন্যদিকে ইস্ট বেঙ্গলের কথা যদি বলতে হয়, তারাও কিন্তু কম চান্স পায়নি। ভাই পিভি বিষ্ণুর একটা ওপেন গোল, ভাই ওপেন গোল, সে কত সুন্দর বল রিসিভ করে টেনে নিয়েছিল নওয়াজকে, তারপর থেকে সে বলটাকে জাস্ট ঠেলতে হতো, সেইটুকু তিনি পারলেন না। মানে এটা থেকে প্রমাণ হয় যে একজন মানে ইয়াং প্লেয়ার, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। তবু বলতে পিভি বিষ্ণু কিন্তু এখনও কিন্তু মানে ইয়াং প্লেয়ার নয়, তিনি যথেষ্ট সিনিয়র প্লেয়ার হয়ে গেছেন, কিন্তু তার ফুটবল দেখে মানে তার সব কিছুই ভালো, তার রান ভালো, তার ড্রিবলিং ভালো, তার অন দ্য বল পজিশনিং খুব ভালো, তার বল কন্ট্রোল ভালো, কিন্তু ফিনিশিংয়ে পি বিষ্ণু কিন্তু বারবার মার খেয়ে যাচ্ছেন। তাকে কিন্তু এই বিষয়ে অবশ্যই মানে কশন নিতে হবে, তাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে অতি অবশ্যই। এরপরে বলতে হবে ইস্ট বেঙ্গল কিছু বিক্ষিপ্ত শট মারছিল, আক্রমণ তুলে আনছিল, কিন্তু নওয়াজ ভাই মানে চেন্নাইয়ের মানে গোলকিপার, তিনি কিন্তু আমি বলবো মানে আমার কাছে ভাই ম্যান অফ দ্য ম্যাচ। তিনি যেরমভাবে বলগুলো সেভ করেছেন চেন্নাইয়ের হয়, মানে একদম শিওর শট গোল তিনি সেভ করেছেন, মানে সেটা কিন্তু অবশ্যই একটা স্যালুট পাওয়ার যোগ্য। এবং ফাইনালে কিন্তু ইউসুফ এজাজারি মাঠে আসার পর আমাদের সবার নজর ছিল যে ইউসুফ কি করতে পারে ভাই। তিনি প্রথম থেকে শুরু করেননি, একজন স্ট্রাইকারের দরকার ছিল, সবাই বলছিল যে ইউসুফ গ্রাউন্ডে আসুক, কিন্তু ইউসুফ যখন মাঠে এলেন ভাই, প্রথম কথা তিনি খুব কম বল পেয়েছেন, টাচ দিয়েছেন। যখন তিনি বলটা পেয়েছেন, দুটো তিনি চান্স পেয়েছিলেন, গোল্ডেন চান্স, দ্যাট ইজ এ গোল্ডেন চান্স ভাই, তিনি ফিনিশ করতে পারেনি, দুবারই তিনি গোলকিপারের হাতে মেরেছেন। যদিও বলা ভালো নওয়াজ সেভ করেছে, তবু ওখান থেকে ভাই একজন ফরেন স্ট্রাইকার, ইস্ট বেঙ্গলের টপ গোলস করার, সে যেভাবে গোল পাক না কেন, তিনি কিভাবে মিস করতে পারেন, কিভাবে, সেটা কিন্তু সমর্থকরা মানে আমার তো নিজেরই প্রশ্ন, কিভাবে ইউসুফ এজাজারি ওখান থেকে গোল মিস করলেন, এটাও কিন্তু একটা অ্যালার্মিং জিনিস ফর ইস্ট বেঙ্গল। এবং এই ম্যাচের সব থেকে হাইলাইট হচ্ছে লাস্টের 15 মিনিটস ভাই, লাস্টের 15 মিনিটে ইস্ট বেঙ্গল যেন মানে জ্বলে উঠলো, যে তারা বুঝলো যে না, আমাদেরকে এই ম্যাচ ড্র করলে হবে না, আমাদেরকে এই ম্যাচটা জিততে হবে। সেই জন্য যা যা প্রয়োজন ছিল সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল করেছে। সেকেন্ড গোলটা যদি বলি মানে দ্বিতীয়ার্ধের, সেটা হচ্ছে পিভি বিষ্ণুর কাছে যখন বলটা পড়লো ভাই, সেটা অবশ্যই ক্রেডিট দিতে হবে একদম ব্যক্তিগত নৈপুণ্যের গোল। পিভি বিষ্ণু কন্ট্রোল করে বলটাকে যেরমভাবে সেন্টার করেছিল, একদম ঠিকানা লেখা। আর বিপিন সিং যেরমভাবে পিছন থেকে ছিটকে বেরিয়ে এসে বলটাকে কানেক্ট করে গোলটা করলেন ভাই, দেখার মতো। মানে দুজনের কম্বিনেশন, পিভি বিষ্ণু এবং বিপিন সিং। সেখানেও কিন্তু ইউসুফ এজাজারি, যার ওখানে থাকা দরকার ছিল, তিনি কিন্তু পৌঁছাতে পারেননি। এবং এই ক্রেডিটটা অবশ্যই দিতে হবে বিপিন সিংকে। আর বলের জন্য যেটা ক্রেডিট ভাই, অ্যাসিস্ট পিভি বিষ্ণু, আমার মনে হয় এই যে অ্যাসিস্টটা দেওয়ার পর তিনি নিজেকে কিন্তু রিডিম করলেন, যে গোলটা তিনি করতে পারেননি। এবং অবশ্যই তারপরে যে ফাইনাল গোলটা, সেটা এসেছে মিগুয়েলেরই ক্রেডিট। মিগুয়েল ভাই মানে শেষ যেই রানটা করেছিল 16 রান, তার পিছনে 3জন প্লেয়ার পড়েছিল, তিনি একা দক্ষতায় পুরো মাঝমাঠ থেকে বলটাকে ক্যারি করে নিয়ে গিয়ে নন্দা কুমার শেঠ, দ্য লর্ড নন্দাকে যেরকমভাবে বলটা দিয়েছেন,
সেখান থেকে নন্দা মানে ফিনিশ করা ছাড়া কোনো উপায় ছিল না এবং তিনি সত্যি ভালো ফিনিশ করেছেন। এটা ছাড়া তারও কোনো কন্ট্রিবিউশন ছিল না। আমি নন্দা কুমার শেখরের কথা বলছি। আর মিগুয়েল যে ফুটবলটা খেলেছে শেষের কিছু সময় আর কি, শেষের 5-6 মিনিট 10 মিনিট, সেই মিগুয়েলকে কিন্তু ইস্টবেঙ্গল চায় সারা ম্যাচে খেলতে, কিন্তু মিগুয়েলকে সেরমভাবে কিন্তু এই ম্যাচে পাওয়া যায়নি। তো যাই হোক, এরমভাবে গোল করে কিন্তু ইস্টবেঙ্গল 3-1 গোলে ম্যাচ শেষ করলো। কিন্তু গোল পাওয়ার উচ্ছ্বাসের থেকেও চিন্তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো এবার আমরা আলোচনা করব। দেখো, প্রথম কথা যদি বলতে হয় সেটা হচ্ছে কেভিন সিবিএ কিন্তু ফেরত এসছেন, কিন্তু তার পারফরমেন্স, তিনি এখনো কিন্তু ফিট নয়, সেটা খুব স্বাভাবিক। মানে 2-2.5 মাস পর যখন একজন প্লেয়ার মানে ফেরত আসছেন, তার ফিটনেস সেম লেভেলে থাকা কিন্তু স্বাভাবিকভাবে খুবই খুবই কমন কথা। কিন্তু বাকি যে ডিফেন্স, বাই আনোয়ার আলীর একটা চোট সম্ভবত লেগেছে, আমি আশা করব সেটা যেন গুরুতর না হয়, কিন্তু তবুও ডিফেন্স লাইনে যে পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই বারবার কিন্তু চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে। তারপরে যদি বলি ভাই, মিডফিল্ডে বসিম রশিদ, তিনি ম্যাচ ফিট নন একেবারে। তাকে কিন্তু এই ম্যাচে একদমই সেই যেরকম আমরা দেখে অভ্যস্ত বসিম রশিদকে, সেরকম চিরাচরিত বসিম রশিদকে আমরা পাইনি। তিনি খুবই স্লো ছিলেন অন দ্য বল, তিনি মিসপাস করেছেন, বল ধরতে গিয়ে তিনি বারবার খাবি খেয়েছেন, এবং তার ওই একটা মিস থেকে কিন্তু ওখানে কাউন্টার অ্যাটাক হয়ে গেছিল চেন্নাইন এফসি থেকে। তো আমি বলবো বসিম রশিদ নট ভেরি আপ টু দ্য মার্ক, সেম ফর সল ক্রেসপো। এবং অন্যদিকে মিগুয়েল ফিগোরার কথা বলি, তার কাছ থেকে প্রতি ম্যাচেই আমি আশা করি, মানে আপামর ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আশা করে যে তিনি একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, তার মধ্যে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে স্কিলস রয়েছে, কিন্তু তিনি খেলার থেকে মানে কার্ড খাওয়াতে বেশি ফোকাস থাকেন। এই ম্যাচেও তিনি ইয়েলো কার্ড খেয়েছেন, কোনো দরকার ছিল না। এবং তারপরে তার খেলার মধ্যে একটা না ক্যাজুয়াল ভাব রয়েছে, মানে তিনি বল ধরে খুব ক্যাজুয়াল, খুব চিল, সেই ব্যাপারটা যে ইন্টেন্সিটি দরকার সেটা তিনি লাস্টে 10 মিনিটে দেখিয়েছিলেন। বাকি সারা ম্যাচে তিনি সেরকম কিছু ইম্প্যাক্ট বা দাঁত কিন্তু ফোটাতে পারেননি। এবং আফ্রন্টের কথা যদি বলি, যেটা সব থেকে বেশি অ্যালার্মিং সেটা হচ্ছে ইউসুফ এজেজারি অ্যাজ এ স্ট্রাইকার, তার দায়িত্ব বা তার মানে পেনিট্রেশন, তিনি দুটো সুযোগ পেয়েছেন, সেখান থেকে আমি আগেও বলেছি গোল করতে পারেনি, সেখান থেকে ক্ষমা করা যায় না, কারণ তিনি হচ্ছেন একজন বিদেশি স্ট্রাইকার। এডমান যেরমভাবে তিনি ফিনিশ করছেন বল পেয়ে দুরন্তভাবে, তিনি কিন্তু মানে ইউসুফের থেকে বেটার, সেটা খাতায় কলমে মানে সেটা দেখা যাচ্ছে গ্রাউন্ডের মধ্যে। তাহলে ইউসুফ কেন নয়? তিনি যেরকমভাবে বল পাচ্ছেন, তিনি ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না, বলের তিনি বেশি টাচ দিতে পারছেন না, বলের সাথে কম্বাইন প্লে করতে পারছেন না, এবং যখনই তিনি সুযোগ পাচ্ছেন সেগুলোও তিনি কনভার্ট করতে পারছেন না। তাহলে স্ট্রাইকাররা যদি না করে তাহলে আর কে করবে? এবং এই ম্যাচে অস্কার পর্যন্ত তাকে প্রথম থেকে নামায়নি, যদিও মানে এই ম্যাচে জিতে গেছে ইস্টবেঙ্গল, তবু এই যে জিনিসগুলো বললাম সেইগুলো কিন্তু অবশ্যই মানে প্রবলেমেটিক ফর ইস্টবেঙ্গল। আর নেক্সট ম্যাচ ভাই ইস্টবেঙ্গল হচ্ছে ব্যাঙ্গালোর এফসির সাথে। এই পারফরমেন্স যদি ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোর সাথে দেয়, তো ভাই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু প্রচণ্ড চিন্তার ব্যাপার, প্রচণ্ড। আর তার মধ্যে হচ্ছে ভাই নাওরে মহেশ, তিনি নেমেছিলেন, তিনি চোট পেয়ে উঠে গেলেন, তার পরিবর্তে সৌভিক চক্রবর্তীকে নামানো হয়েছে, নন্দা কুমার শেখরকে তিনি মানে পরবর্তীকালে মাঠে নিয়ে এসেছিলেন। তো কোচের যে জগা খিচুড়ির যে ট্যাকটিক্স, ঠিক আছে, সেইটা কথাও যদি বলি ভাই, মানে তিনি নিজে হয়তো জানেন না তিনি কি করতে চাইছেন, কোন প্লেয়ারকে নামাবেন। একটা লাইক টু লাইক কখনো চেঞ্জ করছেন, কখনো কিছু উদ্ভট চেঞ্জ করছেন, কখনো তিনি পজিশনিং শিফট করে দিচ্ছেন, সেটা কিন্তু কারোরই বোধগম্য নয়। তো আমি যেটা বললাম যে ফাইনাল টক যদি বলি ভাই, পরবর্তী ম্যাচ মানে এই ম্যাচটা তারা 3-1 গোলে জিতে গেছে, দ্যাট ইজ ভেরি গুড। তারা 3 নম্বরে উঠে এলো, অবশ্যই মোহনবাগানকে পিছনে ফেলে তারা এখন 4 নম্বরে। এবং ইস্ট বেঙ্গল এই আইএসএল জেতার দৌড়ে কিন্তু নিজেদের জায়গাকে আরও পাকাপোক্ত করলো। পরের ম্যাচ ব্যাঙ্গালোর এফসি ভাই, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। দেখো, চেন্নাই দুর্বল টিম, মানে আমি বলবো খাতায় কলমে ব্যাঙ্গালোর থেকে দুর্বল টিম, এবং তারা কিন্তু অনেক নিচে রয়েছে। তাদের এগেনস্টেও যদি এরকমভাবে মানে লাস্ট মোমেন্ট অবধি তাদেরকে অপেক্ষা করতে হয় ইস্ট বেঙ্গলকে গোলের জন্য, আর এরকম পারফরমেন্স থাকে, তাহলে ব্যাঙ্গালুরু এগেনস্টে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে, তাদেরকে ভাবতে হবে, এবং অস্কার ব্রুজনকে নিজের টিম সিলেকশনের ওপরে কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে। তো এইগুলো যদি তারা ঠিক করে নিতে পারে, তো আমার মনে হয় কিন্তু ইস্ট বেঙ্গল অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারে, মানে পরের ম্যাচ জিতে। তো তোমরা বলো এই ভিডিওতে তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গলের মানে তাদের ফিউচার কি হতে পারে, বা কোন প্লেয়ার সিলেকশন কোন জায়গায় ভুল হচ্ছে, বা কোন জিনিসটা ঠিক হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। এবং তার সাথে সাথে যদি তোমরা জানতে চাও যে ইস্ট বেঙ্গল কি সত্যি আদৌ আইএসএল জিততে পারবে, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা এইখানে বা এইখানে কোথাও একটা আসবে, তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের আশা করি অনেক নতুন জিনিস জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে এই ভিডিওতে।